নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যদি কথা বলি আজকের দিনে অনেকদিন পর একটা রবিবার শুধুমাত্র এই বাজেটের জন্য মার্কেট ওপেন করা হয়েছে এবং এর আগেও রবিবার দিন বাজেট প্রেজেন্ট করা হয়েছিল, তবে সেটা অনেকদিন আগেই। তো যদি এইখানে দেখেন এই 1999 সাল করে এই যে বাজেট সেটা কিন্তু রবিবার দিন পেশ হয়েছিল। তো তখন এই ফেব্রুয়ারির 28 তারিখে বাজেট পেশ হয়েছিল। তখন দেখতে পাচ্ছেন এই অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট ছিল এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন যশবন্ত সিনহা। তো এবার অনেকদিন পর এই রবিবার দিনে কিন্তু আমরা বাজেট দেখতে পেলাম। আর যদি এই বাজেটের কথা বলি, এই বাজেটে মার্কেটের হাল খুবই খারাপ হয়েছে। এই নিফটির দিক থেকেই বলুন বা সেন্সেক্সের দিক থেকেই সব জায়গাতে আমরা বড় বড় পতনও দেখতে পেয়েছি। তারপরে যদি বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখি, এই নিফটি নেক্সট 50 2%-এর উপরে পড়েছে। নিফটি ব্যাংক এটাও 2% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা পড়েছে 2.31%। মিড ক্যাপ সিলেক্ট 2.83% পড়েছে। তারপরে 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর কাছাকাছি পড়া। মিড ক্যাপ 50 এটা 2%-এর উপরে পড়েছে। মিড ক্যাপ 100 পড়েছে 2.24%। এবং স্মল ক্যাপে এই যে পতন সেটা আরো বেশি। এই স্মল ক্যাপ 100 এবং স্মল ক্যাপ 50 এগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু প্রায় এই 2.25%-এর কাছাকাছি পড়ে গেছে। তো খুবই খারাপ সিচুয়েশন আজকে কিন্তু মার্কেটে দেখা গেছে। এবং এরই সঙ্গে সঙ্গে মার্কেট ব্রেথ এটাও খুবই খারাপ ছিল। এই যেখানে পড়া শেয়ারের সংখ্যা 2073 খানা এই এনএসির মধ্যে, সেখানে বাড়া শেয়ারের সংখ্যা 1054 খানা, মানে একটা বাড়া শেয়ারের সামনে প্রায় কিন্তু দুখানা পড়া শেয়ার ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যদি বিভিন্ন সেক্টরের কথা বলি, প্রায় বেশিরভাগ সেক্টরই পড়েছে। যেমন এই নিফটি অটো 2%-এর উপরে পড়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.36%, এফএমসিজি পড়েছে 2.29%। তবে আইটি এটা শুধুমাত্র কিছুটা ভালো পারফর্ম করেছে, এই 0.57%। তারপরে মিডিয়া পড়ে গেছে 1.80%। আর মেটাল তো পড়েছে বেস মেটালের প্রাইসের জন্য 4%-এর উপরে পড়া। তো আজকের দিনে সোনা রূপো এইগুলোতে পতন দেখা গেছে। ফার্মা এটা 0.83% ডাউন। পিএসইউ ব্যাংক পড়ে গেছে 5.57%। তারপরে প্রাইভেট ব্যাংক 1.22%। রিয়েলটি পড়েছে 2.22%। মানে শুধুমাত্র এই আইটি সেক্টর বাদ দিয়ে বাকি প্রতিটা সেক্টর কিন্তু লাল নিশানি বন্ধ হয়েছে। আর ইতিহাসও কিন্তু এরকমই কথা বলে যে বাজেটের দিন মার্কেটের যে পড়ার পরিমাণ সেটাই কিন্তু বেশি। যদি এখানে একটু হিস্ট্রি দেখে নিই, দেখতে পাচ্ছেন এই 2001-এ 4.3% বেড়েছিল। তারপরে 2002-এ 4% ডাউন। 3-এ দেখতে পাচ্ছেন 1% বাড়া। তারপরে 4-এ 3% ডাউন। এই 5-এ 2% বেড়েছে। তারপরে 6-এ সামান্য বেড়েছে। 7-এ আবার পড়েছে। 8-এও ডাউন। তারপরে 9-এও 5%-এর উপরে পড়া। 2010-11 এগুলোতে কিছুটা বাড়া। 2012-তে ডাউন হয়েছিল। তারপরে 2013 থেকে যদি দেখেন এই 2013-14 পড়েছে। 15 সামান্য বেড়েছে। তারপরে 16 কিছুটা পড়া। 2017 এটা বেড়েছে 2%-এর কাছাকাছি। তারপরে 18, 19, 20 সব ডাউন। তারপরে 2021-এ বেড়েছিল 4%, 2022-এ 1.4% এবং তারপরে 2023, 24, 25 সবই ডাউন হয়েছে। এবং সব থেকে ভয়াবহ যে ক্র্যাশ সেটা দেখা গিয়েছিল এই 2009 সালের বাজেটে, প্রায় 6%-এর কাছাকাছি ডাউন ছিল। আর এবারও কিন্তু এই যে বাজেট সেটা মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্টই ফেললো। যদি এর পেছনের কারণগুলো দেখি, প্রথমত এই যে এসটিটি, এই ফিউচার অ্যান্ড অপশন এদের উপর যে এসটিটি বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা তো এক প্রকার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেইছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি ইনকাম ট্যাক্সের কথা বলি, এখানেও কিন্তু কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনকাম ট্যাক্স যেটার আগের রেট ছিল সেটাই কিন্তু আবার এই 1 এপ্রিল 2026 থেকে লাগু হবে। মানে 4 লাখ পর্যন্ত নীল ট্যাক্স। তারপরে 12 লাখ থেকে 16 লাখ 15%, 16 লাখ থেকে এই 20 লাখ এটা 20%, তারপরে 20 লাখ থেকে 24 লাখ এটা 25% এবং 24 লাখের ওপরে এটা হচ্ছে 30%। তো মার্কেট এটা অনুমান করে চলছিল এই যে ট্যাক্সেবল ইনকাম রেঞ্জ এইগুলো হয়তো কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। তো সেরকম কোনো পরিবর্তন কিন্তু আনা হয়নি, মানে আগের যে ট্যাক্সের রেট সেটাই বজায় রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে হেলথ ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে, এইখানে যে 80ডির সুবিধা বাড়াবার ব্যাপারে বলা হচ্ছিল সেরকম কোনো ঘোষণাও আসেনি। তার সঙ্গে সঙ্গে এই হাউসিং লোন এই সেক্টরে যে ট্যাক্সের বেনিফিট সেটাও বাড়ানো হয়নি, মানে আগের যেগুলো ছিল সেগুলোই কিন্তু রাখা হয়েছে। তবে ট্যাক্সের দিক থেকে কিছু নতুন নিয়ম এসেছে দেখতে পাচ্ছেন। যদি কিছু পেনাল্টি হয়, এই যে পেনাল্টির পরিমাণ সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে মিস রিপোর্টেড ইনকাম এগুলো 200% পর্যন্ত পেনাল্টি ফেস করবে। আর এরপরে যদি ক্যাপেক্স এর কথা বলি, তো এই ক্যাপেক্স এটা কেমন হলো, তো এই ক্যাপেক্স এর পরিমাণও বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন 12.2 লাখ কোটি ক্যাপেক্স এর কথা বলা হয়েছে। এই পরিমাণটা অনেকটাই বেশি, কিন্তু মার্কেটের কিছু কিছু জন মনে করছিল এই যে ক্যাপেক্স সেটা আরো বেশি বাড়ানো হবে। আর দেখুন এই যে বাজেট, এখানে যে এক্সপেকটেশন সেটা কিন্তু হায়ার লেভেলেই থাকে। আর গভর্নমেন্ট তো সব দিক থেকে এই যে এক্সপেকটেশন সেটা পূরণ করতে পারবে না। যদি এখানে এই ক্যাপেক্স এর কথাই বলি, দেখতে পাচ্ছেন এই 2021-22 করে যে ক্যাপেক্স ঘোষণা হয়েছিল সেটা 40% বেশি ছিল। তারপরে 22-23-এ 24.8% বেশি। দেখুন এই যে অ্যামাউন্ট, এই যে 7 থেকে বেড়ে 9 লাখ কোটি, তারপরে এই 10 লাখ কোটি, এইগুলো মানুষ দেখবে না, মানুষ দেখবে কত পার্সেন্ট বাড়লো। তো এবারে কত পার্সেন্ট বেড়েছে দেখতে পাচ্ছেন 11%। তো এইটা যদি 15%, 20% বাড়তো তাহলে হয়তো মার্কেট ভালো রিয়াক্ট করতো। কিন্তু তবুও এই যে ক্যাপেক্স সেটা কিন্তু অনেকটা
ওপরেই রাখা হয়েছে। তো গত 2 ফাইন্যান্সিয়াল ইয়ারে এই যে ক্যাপেক্স সেটা কিন্তু এই 10 কমই ছিল, মানে 10% কম। তো সেখানে এখন প্রায় 10 থেকে 11% পর্যন্ত এই যে ক্যাপেক্স সেটা ঘোষণা করা হয়েছে। তারপরে যে এসটিটি ট্যাক্স এই যে এফএনও সেগমেন্টে বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা তো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেইছে এবং এটাই কিন্তু মেন কারণ। তার সঙ্গে সঙ্গে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স এইখানেও কোনো পরিবর্তন করা হয়নি, মানে যে এলটিসিজি রয়েছে তার সঙ্গে সঙ্গে এসটিসিজি রয়েছে এইগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি। আর মার্কেট এটা আশা করে চলছিল যে মার্কেট যেহেতু নিচের দিকে পড়ছে সেই কারণে হয়তো ক্যাপিটাল গেইন ট্যাক্স এইগুলো কিছুটা কমিয়ে দেওয়া হবে। আর এটা তো রিটেলদের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে এই যে এফআইআই এদের ক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের কোনো পরিবর্তন করা হয়নি, এদেরকেও সেই রিটেলদের মতো এলটিসিজি এবং এসটিসিজি পেমেন্ট করতে হবে। আর এগুলোতে গেল মার্কেট পড়ার কারণ। এরপরে চলুন দেখে নিই যে সেক্টর স্পেসিফিক কেমন কি বাজেট ঘোষণা করা হয়েছে। প্রথমে যদি কথা বলি এমএসএমই সেক্টর বা এই মাইক্রো স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রাইজেস রয়েছে এই সেক্টরের জন্য কি ঘোষণা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই বাজেটে এই এসএমই সেগমেন্টে ফান্ডিং এর জন্য এই 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই ক্রেডিট অ্যাক্সেস, তার সঙ্গে সঙ্গে মডার্নাইজ ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স এবং তার সঙ্গে সঙ্গে স্মল যে বিজনেস রয়েছে সেইগুলোকে বাড়াবার জন্য এখানে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরে এই ফার্মা সেক্টর, এখানেও কিছু বড় ঘোষণা এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই সীতারামনজি তিনি কি লঞ্চ করেছেন বায়োফার্মা শক্তি, এখানে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন টু হিল ইন্ডিয়া এবং পাওয়ার ম্যানুফ্যাকচারিং। এবং তারই সঙ্গে সঙ্গে 3খানা নতুন অল ইন্ডিয়া যে ইনস্টিটিউট সেগুলো তৈরিও করা হবে কিসের, এই আয়ুর্বেদার, টু প্রিপেয়ার মোর স্কিল্ড হেলথ পার্সোনাল। তো আরো অনেক দক্ষ যে হেলথ পার্সোনাল তাদের কিন্তু তৈরি করা হবে। এই ফার্মাকে পুশ দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্সার ড্রাগ ট্যাক্স সেখানে কিন্তু রিলিফ দেওয়া হয়েছে, মানে ক্যান্সারের যে চিকিৎসা সেটা আগের থেকে সস্তা হচ্ছে, মানে এখানে কম খরচ হবে। তারপরে যদি কথা বলি এই ইএমএস সেগমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই সেমিকন্ডাক্টর সেগমেন্ট, এইখানে কিন্তু বড় ঘোষণা এসেছে। যদি এই ইএমএস সেগমেন্ট বা সেমিকন্ডাক্টর সেগমেন্টের কথাই বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার এই ক্ষেত্রে কত টাকা খরচ করা হবে বলছে, এই 40,000 কোটি টাকা। তো এই সেগমেন্টে থাকা কোম্পানিগুলো কিছুটা বেড়েও ছিল, যেমন এই ডিকসন, তার সঙ্গে সঙ্গে কিনস্টিক। তো এর ফলে এই ইএমএস সেগমেন্টে থাকা কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে এই সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এইগুলো কিন্তু বড় বড় অর্ডার পেতে পারে। তারপরে আপনি যদি বিদেশে ভ্রমণে যান বা আপনি বিদেশে পড়াশোনার জন্য যান বা বাড়ির কাউকে পাঠান, সেক্ষেত্রে যে খরচ সেটা কিছুটা কম হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এই যে লোয়ার টিসিএস তার সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। তো এই ওভারসিজ যে ট্যুর প্যাকেজেস রয়েছে তার সঙ্গে সঙ্গে এডুকেশন, তার সঙ্গে সঙ্গে আপনি যদি মেডিকেল পারপাসে বাইরে যান তার জন্য কিন্তু এই যে টিসিএস এটা কমানো হয়েছে। তো বর্তমানে যে থ্রেশহোল্ড ছিল সেটাকে কমিয়ে এই 2%-এর আওতায় নিয়ে আসা হয়েছে। তো বর্তমানে এটা কত ছিল দেখতে পাচ্ছেন কারেন্ট 5% অ্যান্ড 20%। তো এইখান থেকে এই যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমবে, এই 2%-এর আওতায় আসছে। তারপরে যদি ডেপ টু জিডিপির কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা কাট করা হয়েছে 50 বেসিস পয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে ফিসকাল ডেফিসিট বা রাজস্ব যে ঘাটতি সেটাও 1 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। যদিও সামান্য কমানো হয়েছে তবুও কিন্তু এটা ইকোনমির জন্য পজিটিভ। তারপরে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে সেই সেগমেন্টেও কিছু ঘোষণা করা হয়েছে এই বাজেটে। কি ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন, সীতারামন অ্যানাউন্সড রেয়ার আর্থ করিডোরস ইন 4 স্টেট ইনক্লুডিং তামিলনাড়ু। তো 4খানা রাজ্যে এই যে রেয়ার আর্থ করিডোর সেগুলো তৈরি করা হবে। তো কোথায় কোথায় দেখতে পাচ্ছেন তামিলনাড়ু রয়েছে, তারপরে কেরালা রয়েছে, উড়িষ্যা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে। তো কিসের জন্য করা হচ্ছে দেখতে পাচ্ছেন, প্রমোট মাইনিং, তার সঙ্গে সঙ্গে প্রসেসিং, রিসার্চ এবং ম্যানুফ্যাকচারিং। তো এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল এই সেগমেন্টেও সরকার জোর দিচ্ছে। আর এর আগে দেখতেও পেয়েছিলেন চায়নার কাছে প্রচুর পরিমাণে এই রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে। তো তারা যদি এক্সপোর্টে কোনো প্রকার ব্যান লাগিয়ে দেয় সেটা কিন্তু প্রতিটা দেশের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়, যেমন এই অটো সেক্টর, তার সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টর। তো সেই আত্মনির্ভরতা বাড়াতে এই ঘোষণা কিন্তু করা হয়েছে। তারপরে রেলওয়ে বাজেট, এটা কিরকম কি ঘোষণা করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন। এই রেলওয়ে বাজেটে কি বলা হচ্ছে, 5 সাউথ ইন্ডিয়ান স্টেট টু বি কভার্ড আন্ডার 7 নিউ রেল করিডোরস, মানে 7খানা নতুন রেল করিডোর এগুলো তৈরি করা হবে। আর কত কি বাজেট ঘোষণা করা হয়েছে রেল সেক্টরে, তো এখানে দেখতে পাচ্ছেন এর আগে এই বাজেট কত ছিল, এই 2,78,030 কোটি। তো সেখান থেকে বাড়িয়ে কত করা হয়েছে, এই 2,93,030 কোটি। তো প্রায় 10.5% এই রেলওয়ে বাজেট বাড়ানো হয়েছে। আর এই রেলওয়ে বাজেটে কি কি করা হবে দেখতে পাচ্ছেন, 7 নিউ হাই স্পিড রেল মানে বুলেট ট্রেন করিডোর ডিজাইনড অ্যাজ গ্রোথ কানেক্টরস। তো কোথায় কোথায় দেখতে পাচ্ছেন লাইন, এই মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, তারপরে হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, তারপরে চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বারাণসী এবং বারাণসী শিলিগুড়ি। তার সঙ্গে সঙ্গে এই সেফটি বা কবচ সিস্টেম যে রয়েছে এর জন্য দেখতে পাচ্ছেন 7,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কবচ 4.0 এটা ইনস্টলেশনের জন্য। তো মোট 18,000 কিলোমিটার রেল লাইনে এই যে কবচ সিস্টেম সেটা বসানো হবে। তারপরে এই নিউ ফ্রেট করিডর এটাও তৈরি করা হবে। তো কোথায় কোথায় হবে দেখতে পাচ্ছেন, একটা নতুন ইস্ট ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি করা হবে। তো কোথা থেকে কোথা পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই ডানকুনি, এই ওয়েস্ট বেঙ্গলের যে ডানকুনি রয়েছে সেইখান থেকে এই সুরাট গুজরাট পর্যন্ত এই যে করিডর সেটা তৈরি করা হবে।
হবে। কিসের জন্য দেখতে পাচ্ছেন, টু এনহেন্সড লজিস্টিক্স এফিসিয়েন্সি। তো এই ডানকুনি এখানে কিন্তু এই যে লজিস্টিক টাইপের বিভিন্ন গোডাউন সেগুলো কিন্তু দেখতেও পাওয়া যায়। তারপরে এই 17,500 খানা নতুন যে জেনারেল এবং স্লিপার কোচ সেগুলো তৈরি করা হবে। তারপরে এই বন্দে ভারত যে ট্রেন তার যে পরিমাণ সেটাও বাড়ানো হবে। আর এই বাজেটের বেশি টাকা কোথায় কোথায় খরচ হতে পারে দেখতে পাচ্ছেন, এই রোলিং স্টক এই পাশে অ্যামাউন্টগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে রেলওয়ে ডাবলিং এর জন্য খরচ হবে এই 37,750 কোটি। তারপরে নিউ লাইন্স মানে নতুন লাইন তৈরি করা হবে, এইখানে খরচ হবে 36,721 কোটির কাছাকাছি। স্টেশন রিডেভেলপমেন্ট এখানে 11,971 কোটি। তারপরে সেফটি সিস্টেম এখানে প্রায় 7,500 কোটি এবং গজ কনভার্সন এখানে 4,600 কোটির কাছাকাছি। তারপরে যদি ডিফেন্স বাজেটের কথা বলি, তো এই ডিফেন্স বাজেট এটা কেমন ঘোষণা হলো, এখানে ডিফেন্স বাজেট দেখতে পাচ্ছেন কত কি ঘোষণা করা হয়েছে, 7.85 লাখ কোটি। আর এর আগে এটা কত ছিল, এর আগে এটা ছিল দেখতে পাচ্ছেন এই 6.81 লাখ কোটি। তো অনেকটা পরিমাণে এই যে ডিফেন্স বাজেট সেটা বাড়ানো হয়েছে, তো প্রায় 15%-এর উপরে ডিফেন্স বাজেট বাড়ানো হয়েছে। এর আগে আমরা এই অপারেশন সিন্দুর এটা দেখেছিলাম এবং এরপরেই মানুষের মনে এই হোপ তৈরি হয়েছিল যে ডিফেন্স বাজেট ভালো পরিমাণে বাড়ানো হবে, তো সেরকমটাই দেখা যাচ্ছে। তবে অনেকে অনুমান করে চলছিল যে 20%-এর কাছাকাছি বাড়ানো হবে, সেটা হয়নি, তবেই 15%-এর উপরে বাড়ানো হয়েছে। যদি ডলারের হিসাবে দেখি, প্রায় 94 বিলিয়ন ডলার এই ডিফেন্সের জন্য সরকার খরচ করতে চলেছে। কি কি করা হবে দেখতে পাচ্ছেন, ক্যাপিটাল আউটলে মানে মডার্নাইজেশন 2.19 লাখ কোটি টাকা, নতুন যে ওয়েপন সিস্টেম তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাকুইজিশন হবে, বিভিন্ন জিনিস কেনা হবে যেমন ফাইটার এয়ারক্রাফট, তার সঙ্গে সঙ্গে সাবমেরিন, ড্রোন, এগুলো সরকার কিনবে। তারপরে 3.65 লাখ কোটি এটা কোথায় খরচ হবে, এই কভারিং স্যালারি, তার সঙ্গে সঙ্গে ডে টু ডে অপারেশন এবং মেনটেনেন্স অফ এক্সিস্টিং প্ল্যাটফর্ম, মানে বর্তমানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে মেনটেনের জন্য। এবং তারপরে এই 1.71 লাখ কোটি টাকা এটা কোথায় খরচ হবে, এই ডিফেন্স পেনশনের জন্য। এবং এর মধ্যেই 35 লাখ এটা সরিয়ে রাখা হয়েছে এক্স সার্ভিসম্যান এবং তাদের ফ্যামিলির জন্য। আর এই বাজেটের প্রায় 50% এই আর্মিদের জন্য খরচ হবে। তারপরে এই নেভি, এয়ারফোর্স এখানেও খরচ হবে এই 63,733 কোটি। এবং এদের মধ্যে এয়ারক্রাফট, এরো ইঞ্জিন এইগুলো তৈরির জন্য 25,000 কোটির উপরে খরচ হবে। ডিআরডিও মানে এই রিসার্চ ডেভেলপমেন্ট এখানে 29,000 কোটির কাছাকাছি। মানে এই ডিফেন্স বাজেট এটাও কিন্তু ভালো পরিমাণে বাড়ানো হয়েছে। তারপরে সরকার এই ডিস ইনভেস্টমেন্টের কথাও বলেছে, মানে টার্গেট রেখেছে। তো এই ডিস ইনভেস্টমেন্ট মানে কি, মানে সরকার নিজেদের যে শেয়ার বা পিএসইউ শেয়ার সেগুলো বিক্রি করবে। তো কত কি টার্গেট রেখেছে, তো সরকার এটা টার্গেট রেখে চলেছে যে প্রায় 80,000 কোটি টাকার মতো তারা ডিস ইনভেস্টমেন্ট করবে, মানে নিজেদের শেয়ার বিক্রি করবে বা যে এক্সিস্টিং শেয়ার এই মার্কেটে রয়েছে সেগুলোর ওএফএস আনবে। তো এই সামনের ফাইন্যান্সিয়াল ইয়ারে অনেক সরকারি কোম্পানির শেয়ার আইপিও হিসেবে বাজারে আসবে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো বাজারে রয়েছে তাদের ওএফএস কিন্তু আসতে পারে। আর তারপরে এই রিনিউয়েবল এনার্জি সেক্টর এদের জন্য কি ঘোষণা এলো, যদি এই রিনিউয়েবল এনার্জি সেক্টরের কথা বলি, এইখানেও যে বাজেট সেটা বাড়ানো হয়েছে, প্রায় 30% হাইক করা হয়েছে, 25,301 কোটি থেকে বেড়ে হয়েছে 32,914 কোটি। আর কোথায় কোথায় বেশি খরচ হবে, এই পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা এইখানে প্রায় 22,000 কোটি, এখানে 29% বাড়ানো হয়েছে। এর আগে এই রিভাইজড এস্টিমেটস এটা কত ছিল, 17,000 কোটি, তো 17,000 কোটি থেকে বেড়ে প্রায় 22,000 কোটি। তারপরে সোলার পাওয়ার এখানে অনেকটা বেড়েছে, 30,539 কোটি। তারপরে স্পেসিফিক গ্রিড রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে 1775 কোটি। তারপরে বিস বা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এইখানে প্রচুর ইনক্রিজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আগে ছিল এই 100 কোটি, তো সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 1,000 কোটি। তারপরে পিএম কুসুম যোজনা এইখানের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এইখানে খরচ করা হবে 600 কোটি। তো এই গ্রিন হাইড্রোজেন এখানে কিন্তু খুব বেশি অ্যালোকেট করা হয়নি, তবে বিভিন্ন যে কন্টেনার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য ভালো ঘোষণা এসেছে। কি ঘোষণা এসেছে, ইউনিয়ন বাজেট 2026 বেটস 10,000 crore অন ডোমেস্টিক কন্টেনার ম্যানুফ্যাকচারিং, মানে যে কোম্পানিগুলো এই কন্টেনার তৈরি করে থাকে তাদের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর আইটি সেক্টরের জন্য কি ঘোষণা এসেছে, আজকের দিনে তো দেখতেই পেয়েছেন যে আইটি সেক্টর কিছুটা ভালো পারফর্ম করেছে, অন্যান্য সব সেক্টর লালেই বন্ধ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন বাজেট 2026 ফরেন কোম্পানিজ টু গেট ট্যাক্স ফ্রি রাইট টিল 2047 ফর বেটিং অন ইন্ডিয়াস ডাটা সেন্টার। তো এটা কিন্তু একটা বিরাট পুশ, মানে বিদেশি কোনো কোম্পানি যদি ভারতে এসে এই ডেটা সেন্টার তৈরি করে, তো বিদেশ থেকে কোনো কোম্পানি এলে কাদের সঙ্গে পার্টনারশিপ করবে, এই দেশের কোম্পানিগুলোর সঙ্গে পার্টনারশিপ করবে। তো সেরকমই বিদেশি কোনো কোম্পানি আমাদের ইন্ডিয়াতে এসে যদি এই ডেটা সেন্টার তৈরি করে, তো তাদের সেই প্রফিটের উপর কোনো প্রকার ট্যাক্স কিন্তু নেওয়া হবে না। তো এটা বিরাট বড় পজিটিভ খবর। আর এটা কিন্তু 2-4 বছরের জন্য নয়, দেখতে পাচ্ছেন টিল 2047 মানে 2047 সাল, প্রায় 20 বছর কোনো ট্যাক্স কিন্তু লাগবে না। তো এই ডাটা সেন্টার সেক্টরে থাকা কোম্পানিগুলো সেই কারণেই দেখতে পেয়েছেন ভালো পারফর্ম করেছে এবং আইটি সেক্টরের কোম্পানিগুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপরে ব্যাংক এদের জন্য কি খবর এলো, এইখানে দেখতে পাচ্ছেন এই ব্যাংকগুলোর জন্য এই হাই লেভেল যে কমিটি সেগুলো গঠন করা হবে এই সেক্টরটাকে রিভিউ করার জন্য। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এনবিএফসি রয়েছে যেমন পিএফসি, আরইসি এগুলোকে রিস্ট্রাকচারিং করা হবে এবং তারই সঙ্গে সঙ্গে এই ইউপিআই এবং রুপে এদের জন্য একটা সাবসিডির কথা ঘোষণা করা হয়েছে প্রায় 2,000 কোটি টাকার কাছাকাছি। তো এই কারণে দেখতে পাচ্ছেন আজকে পেটিএম এর মতো কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপরে ইলেকট্রিক বাস এই সেগমেন্টের জন্য কিছু ঘোষণা এসেছে। তো এই ইস্ট ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল করিডর সেটাকে বাড়ানোর জন্য প্রায় 4,000টা
ই বাসের কথাও কিন্তু এই বাজেটে উল্লেখ করা হয়েছে। তারপরে ফিশারিজ সেক্টর এর জন্য ভালো ঘোষণা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন গিভস মেজর পুশ টু অ্যানিমাল হাজবেন্ডারি, তার সঙ্গে সঙ্গে ফিশারিজ সেক্টর সেন্টার টু ট্রেন 20,000 ভেটস, ডেভেলপ 500 ওয়াটার বডিজ ফর ফিশারিজ। আর এই ফিশারিজ বলুন, টেক্সটাইল বলুন, এগুলোর জন্য প্রবলেম কি ছিল, যে এক্সপোর্টে অনেক কিছু প্রবলেম হচ্ছিল, কারণ আমেরিকা বেশি পরিমাণে ট্যারিফ বসিয়ে দিয়েছে। তো সেটাকে ম্যানেজ করার জন্য কিছু ঘোষণা সামনে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স করেছে ইজ ইন এক্সপোর্ট নর্মস ফর সি ফুড লেদার সেক্টর অ্যামিড ইউএস ট্যারিফ প্রেসার। তো এই সি ফুড এবং তার সঙ্গে সঙ্গে লেদার সেক্টর, এদের যে এক্সপোর্ট, তাদের উপর যে নিয়ম, সেগুলো কিছুটা নরম করা হয়েছে। তো মোটামুটি এরকমই কিছু ঘোষণা এই বাজেটের সামনে এসেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।